আচ্ছা, আমাদের কয়টা এক্সপেরিমেন্ট শেষ হলো? 4টা স্যার। 4টা শেষ হয়েছে। আচ্ছা, তাহলে 5 নাম্বারটা শুরু করি। আজকে কত তারিখ? 23। জি স্যার। এক্সপেরিমেন্টের এই যে ডকুমেন্টস গুলো তো পেয়ে গেছেন আপনারা, তাই না? জি স্যার। জি স্যার। আগের এক্সপেরিমেন্টের ভিডিও কি আপলোড করছিলাম? না স্যার, কোনটা পর্যন্ত করা আছে? স্যার 3 পর্যন্ত করা আছে, 4 করা হয়নি। আচ্ছা, 4 নাম্বারটা দিলে হচ্ছে। স্যার একটা ইনফরমেশন দেওয়ার ছিল। হ্যাঁ, স্যার আমাদের A2 সেকশনের মেহেদী হাসান নোবেলের বাবা গত শুক্রবার দিন আর কি ইন্তেকাল করছে। তো তার আগে আর কি আইসিইউতে ভর্তি ছিল। তো নোবেল হয়তো আর কি কিছু এক্সপেরিমেন্টের রিপোর্ট গুলো আর কি জমা দিতে পারেনি। আর এখন যেহেতু গ্রামে গেছে, তাই হয়তো ক্লাসগুলো আর কি করতে পারতেছে না। আচ্ছা। 35 রোল। কি সমস্যা ছিল তার বাবার? স্যার লাঞ্চে আর কি নিউমোনিয়া এসে গেছিল। তার আগে আর কি অনেক দিন যাবত আর কি আইসিইউতে ভর্তি ছিল, পরে মাঝখানে কিছুদিন সুস্থ ছিল। মানে সেমিস্টারের মাঝখানেও আর কি হসপিটালাইজ ছিল। তারপরে যে ফাইনাল পরীক্ষা যেদিন শেষ হলো ওই দিন আর কি গুরুতর ভাবে আরো অসুস্থ হয়ে গেছে। তারপর আর কি ভর্তি করানো হয়েছে, আচ্ছা, সাথে সাথে আইসিইউতে প্রেরণ করা হয়েছে। তো 1 সপ্তাহ মতো ছিল। তারপর আর কি এই শুক্রবার আর কি সকালবেলা মারা গেল। আচ্ছা, আপনাদের প্রেজেন্টেশন হবে একটা গ্রুপে, এটা বলছিলাম আগে। তো
এই 5টা এক্সপেরিমেন্ট শেষ হলেই 5টা এক্সপেরিমেন্ট না, আর আপনাদের কুইজ হবে কিন্তু 5 নম্বর এক্সপেরিমেন্ট শেষ হওয়ার পরে। কুইজটা এই সপ্তাহের লাস্টের দিকে আমরা নিব। উজ্জ্বল স্যার আমাকে জানাবে, সবাইকে জানাবে কখন। স্যার টাইম তো সন্ধ্যার পরে দিয়ে জানাবে। দিয়েছে। স্যার একটা মেল আছে? করেছে স্যার 26 তারিখে স্যার। কয়টায়? সন্ধ্যা 6টায়। সন্ধ্যা 6টায়। ও আচ্ছা, তাহলে তো হয়ে গেল, আপনারা জেনে গেছেন। কুইজ ওয়ানটা নিয়ে নিচ্ছি আমরা। হ্যাঁ, স্যার আমাদের গ্রুপে কুইজ কিভাবে নেওয়া হবে স্যার একটু যদি বলতেন। এটা জানাবো। কুইজ না, মানে প্রেজেন্টেশন বানাইতে হবে। আমি একটু ঝামেলার মধ্যে আছি, মানে ব্যস্ততা। আমার হচ্ছে বেবি হয়েছে বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ। স্যার ঝামেলার মধ্যে আছি, স্যার আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন স্যার। এই জন্য থ্যাংক ইউ। এই জন্য শনিবারের ক্লাসটা নিতে পারি নাই। আমি এখন আবার হসপিটাল থেকেই আসলাম আপনাদের ক্লাস নেওয়ার জন্য, নিয়ে আবার চলে যাব। আপনাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমার জন্য, মানে আমি অন্য টাইমে আপনাদের সময় দিয়ে এটা কভার করে দেবো। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের আজকের রেকর্ড হচ্ছে তো না? জি স্যার। জি স্যার হচ্ছে। আচ্ছা, 5 নাম্বার এক্সপেরিমেন্ট, হার্ডনেস টেস্ট অফ মেটালস। হার্ডনেস টেস্ট করব আমরা। প্রথম 4টা এক্সপেরিমেন্টে যদি খেয়াল করে দেখেন, প্রথমটা ভেঙে ফেললাম, দ্বিতীয়টাও টেনে ছিঁড়ে ফেললাম, ডিরেক্ট শেপ টেস্টেও কেটে ফেললাম, ইমপ্যাক্ট টেস্টেও ভেঙে ফেললাম। সবগুলো কি, মানে যে স্পেসিমেন নিয়ে কাজ করলাম, স্পেসিমেনটা কিন্তু ডিস্ট্রাকশন হয়ে গেল, তাই না? নষ্ট করে ফেললাম স্পেসিমেনটাকে। কিন্তু আজকের যে এক্সপেরিমেন্ট হার্ডনেস টেস্ট অফ মেটালস, এটা কিন্তু ডিস্ট্রাকটিভ টেস্ট হবে না, এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট। মানে ম্যাটেরিয়ালটাকে ভেঙে ফেলতে হবে না একেবারে। 5 নম্বর এক্সপেরিমেন্ট, এখানে কন্টেন্ট সবগুলো একই, আগেরগুলোর মতোই। থিওরিটা বলি। হার্ডনেস অফ মেটাল, হার্ডনেস বলতে যেটা বোঝায়, মানে সে কতটুকু, তাকে একটা অবজেক্টকে যদি আমি ফোর্স বা লোড দেই, তাহলে সে ডিফর্ম করবে, বেঁকে যাবে। যেমন মাটিতে আমি যদি পা রাখি, দুর্বল হয়, তাহলে মাটিটা কিন্তু সেটেল করে। এরকম মেটালের উপরে যদি আমি কোথাও হিট করি অথবা লোড দেই, তাহলে তার মধ্যে ডিফর্মেশন আসবে। তো ওই ডিফর্মেশনটা রেজিস্ট করার যে ক্ষমতা, এটাকে হার্ডনেস বলা হয়। এটা সারফেসের উপরে দেওয়া হয়, সারফেসের উপরে তার ডিফর্মেশনটা কেমন হলো। অনেক লোডে কম ডিফর্মেশন যদি হয়, তাহলে তার হার্ডনেস অনেক বেশি। আবার কম লোডেই বেশি ডিফর্ম করে গেলে তার মানে সে অনেক উইক, হার্ডনেস কম তার। এটাই বোঝায় মেটালের ক্ষেত্রে। তো আমরা এরকম করব যে একটা মেটাল, ধরেন একটা মেটালের একটা স্পেসিমেন নিলাম, এটাকে ধরেন টোকা দিলাম বা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। এটার কারণে তার ওই জায়গায় খোঁচা দিলে কি অবস্থা হবে, সেটার উপর ডিপেন্ড করে আমরা তাকে টেস্ট করব। খোঁচা দিলে তো সে ডেস্ট্রয় হয়ে যাবে না, সেই জন্য এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট, হার্ডনেস টেস্ট অফ মেটাল। আর এর আগে যে 4টা টেস্ট করলাম আমরা, ওইগুলো কিন্তু ডিস্ট্রাকটিভ টেস্ট ছিল। আর এখানে আরেকটা টার্ম আছে দেখেন, এটা হচ্ছে সেমি ডিস্ট্রাকটিভ। সেমি ডিস্ট্রাকটিভ মানে কিছুটা ডিস্ট্রাকশন হয়। যেমন ধরেন, আপনারা কি এরকম জানেন যে বিল্ডিং হয়ে গেল, কনস্ট্রাকশন হয়ে গেল একটা স্ট্রাকচার, এখন ওইখানে কনক্রিটের স্ট্রেন্থ কত ছিল, কত ধরা ছিল, বা
স্টিলের রেনফোর্সমেন্টের স্ট্রেংথ কত ছিল সেটার কোনো ডকুমেন্টস হাতে নাই, তাইলে ওইটার স্ট্রেংথ কিভাবে জানবো আমি? সেক্ষেত্রে আমরা যেটা করি, একটা কলাম, একটা বিম অথবা একটা স্ল্যাব থেকে ছোট ছোট কংক্রিটের কোর কেটে নিই। কোর মানে সিলিন্ড্রিক্যাল কোর কেটে নিয়ে ওইটাকে ছোট সিলিন্ডার, বড় হতে পারে, যেমন ধরেন সিলিন্ডারের সাইজ হচ্ছে ডায়ামিটার 2 আর হচ্ছে হাইট হচ্ছে ধরেন 4 ইঞ্চি, আর এটা হচ্ছে 2 ইঞ্চি। তারপরে 3/6 হতে পারে বা 4/8 হতে পারে। এরকম সিলিন্ড্রিক্যাল কোর কেটে নিয়ে আমরা টেস্ট করি। সেক্ষেত্রে আমরা যে টেস্টটা করি, ওই কলাম, বিম অথবা স্ল্যাবের মধ্যে কিছুটা অংশ আমি কেটে নিয়ে গেলাম, এটা ক্ষতি হলো, সেজন্য এটাকে বলা হচ্ছে সেমি ডিস্ট্রাকটিভ। একবারে কলামটাকে তুলে নিয়ে যদি করতাম তাহলে তো ডিস্ট্রাকটিভ টেস্ট হতো, কিন্তু একটা বিল্ডিং এর কলাম তো তুলে নিয়ে গিয়ে টেস্ট করা সম্ভব না, সেজন্য এখান থেকে কোর কেটে নিয়ে টেস্ট করি, সেজন্য এটা হচ্ছে সেমি ডিস্ট্রাকটিভ। আর নন ডিস্ট্রাকটিভ হচ্ছে আমরা এখন যে টেস্টটা করব মেটালের উপরে, ধরেন মেটাল আছে, এটার উপরে একটা টোকা দেবো, এখানে একটু গর্ত হয়ে গেল বা সামান্য একটুখানি স্ক্র্যাচ করলো, ওইটার উপর বেস করে আমরা জানতে পারবো যে তার স্ট্রেংথ কত। এটার মধ্যে বলতে গেলে এটা নন ডিস্ট্রাকটিভ টেস্ট, কোনো প্রকার ডিস্ট্রাকশন হবে না, এটাকে আবার আপনি মেটালটাকে আবার ওই জায়গায় ইউজ করতে পারবেন। যেমন ধরেন একটা গাড়ির পার্টস আপনি নিয়ে আসলেন ল্যাবে, এনে ওটাকে একটা টোকা দিয়ে টেস্ট করলেন এটা স্ট্রেংথ কত, সেক্ষেত্রে নন ডিস্ট্রাকটিভ টেস্ট। স্ট্রেংথ জেনে গেলেন, আবার ওইটাকে গাড়ির ওই জায়গায় আবার সেট করে দিলেন, তার মানে ওইটা আবার ইউজ করা যাচ্ছে। এখন দেখেন 3 ধরনের টেস্ট, সেমি ডিস্ট্রাকটিভ, নন ডিস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ টেস্ট। এক এক টেস্ট তিনটাই তো আমি একই জিনিসের জন্য করতে পারি। যেমন ধরেন কনক্রিটের সিলিন্ডার আমি করলাম কি মিক্স ডিজাইন করে বানায় ল্যাবে ভাঙলাম, অথবা কলাম তুলে নিয়ে এসে টেস্ট করলাম, তাহলে এটা ডিস্ট্রাকটিভ টেস্ট হলো। সেমি ডিস্ট্রাকটিভ হচ্ছে আমি যদি এই কনক্রিটের একটা কোর কেটে নিয়ে আসি, সামান্য একটু ক্ষতি হলো কলামে বা বিমে, কিন্তু পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যাবে না, সেজন্য এটা হচ্ছে সেমি ডিস্ট্রাকটিভ। আবার করলাম কি যে কলামের জায়গায় আছে, সেটাকেও এখানে একটা টোকা দিয়ে টেস্ট করে ফেললাম, এটা টোকা দিয়ে দেখলাম কলাম কতটুকু শক্ত, ওইটার উপর বেস করে আমি ধরেন এটা টেস্ট করে ফেললাম যে স্ট্রেংথ কত, সেটা হবে নন ডিস্ট্রাকটিভ টেস্ট। তাহলে 3 ধরনেরই হতে পারে। আমার কোশ্চেন হচ্ছে কোন ধরনের টেস্টের রেজাল্ট ভালো হবে, কোন ধরনের টেস্টের রেজাল্ট খারাপ হবে, এই ধরো কোনো আইডিয়া বলতে পারবেন? হ্যালো, স্যার ডিস্ট্রাকটিভ আর হচ্ছে স্যার সেমি ডিস্ট্রাকটিভ, এই দুটোর মধ্যে স্যার ভালো রেজাল্ট আসবে। হ্যাঁ, ডিস্ট্রাকটিভ টেস্টে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে, কারণ যাকে আমি টেস্ট করতে চাই তাকে তো আমি ডিস্ট্রয় করে ফেলবো, তার মানে সরাসরি একটা ডিরেক্ট টেস্ট, তাই না? সেমি ডিস্ট্রাকটিভে কিছুটা ইনডিরেক্ট এবং নন ডিস্ট্রাকটিভ হচ্ছে টোটালি ইনডিরেক্ট টেস্ট। সেই জন্য মানে ডিস্ট্রাকটিভ টেস্টের রেজাল্ট হচ্ছে সবচেয়ে ভালো, সেমি ডিস্ট্রাকটিভ তার চেয়ে কিছুটা খারাপ, নন ডিস্ট্রাকটিভ আরো খারাপ। এখন আমাদের অনেক সময় হয় যে মানে ডিস্ট্রয় করা যাবে না, সেক্ষেত্রে তো আমাকে নন ডিস্ট্রাকটিভ টেস্টের রেজাল্ট নিতে হবে, তাই নাই? আমি যদি কনক্রিটের জন্য 3টা উদাহরণ দিই, ডিস্ট্রাকটিভ টেস্ট হচ্ছে কনক্রিটের সিলিন্ডার যে আপনারা ল্যাবে টেস্ট করেন সেটা। সেমি ডিস্ট্রাকটিভ হচ্ছে কনক্রিট কোর আমরা কলাম বিম থেকে কেটে নিয়ে এসে যে টেস্ট করি সেটা। আর নন ডিস্ট্রাকটিভ হচ্ছে আপনার ধরেন কনক্রিটের কলাম আছে, কলামের মধ্যে এখানে একটা হ্যামার দিয়ে হিট করলাম বা যে কোনো ধরনের, এখানে অনেক ধরনের নন ডিস্ট্রাকটিভ টেস্ট আছে, ইউপিবি, তারপরে স্মিথ হ্যামার। ইউপিবি হচ্ছে আলট্রাসনিক পালস ভেলোসিটি, এখানে সাউন্ড দেওয়া হয়, এই পাশ থেকে এই সাউন্ড রিসিভ করা হয়, ট্রান্সডিউসার রিসিভার এর মাঝখান দিয়ে যে সাউন্ড পাস হয়, এটার যে একটা ভেলোসিটি আছে, ভেলোসিটিটা কত আমরা জানি, ডিস্টেন্সটা কত আমরা জানি,
তারপরে এখান থেকে তার কত টাইম লাগে সে অনুযায়ী ভেলোসিটিটা পাওয়া যায়। ভেলোসিটির সাথে কনক্রিটের যে ডেনসিটি আছে, ডেনসিটি জানালে ডেনসিটি থেকে আমরা পরবর্তীতে রেফারেন্স জানতে পারি। তাইলে এইভাবে আমরা টেস্ট করি। স্মিথ হ্যামার, স্মিথ হ্যামার হচ্ছে এখানে একটা হ্যামার, রিবাউন্ড হ্যামার আছে, হিট করলে কনক্রিটের মধ্যে একটা একটু চাপ খায় এবং এটা থেকে একটা রিডিং আসে। তা আমি যখন একটা অ্যাকশন দেব তার একটা রিঅ্যাকশন থাকবে, তো কনক্রিটের রিঅ্যাকশনটা কেমন সেটার উপর বেস করে হ্যামারের মধ্যে রিডিং ওঠে, রিবাউন্ড নাম্বার বলে। রিবাউন্ড নাম্বার ধরেন 40, এই নাম্বারের উপরে বেস করে এটার স্ট্রেংথ কত গ্রাফ আছে, মানে রিবাউন্ড নাম্বার ফ্রিকোয়েন্সি, এটার উপরে বেস করে আমরা স্ট্রেংথ জানতে পারি। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের নন ডিস্ট্রাকটিভ, সেমি ডিস্ট্রাকটিভ এবং ডিস্ট্রাকটিভ টেস্ট আছে। টেস্ট মূলত এই 3 ধরনের। যাই হোক, আমাদের এই যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট। একটু হোল্ড করুন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা যে টেস্ট করবো এটা হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট। এখন কি কি ধরনের টেস্ট মেটালের জন্য আছে আমি দেখি। এখানে টাইপ অফ হার্ডনেস টেস্টের বিভিন্ন ধরন আছে। একটা হচ্ছে ইনডেন্টেশন হার্ডনেস টেস্ট বাই ইনডেন্টিং, মানে মেটালের উপরে আপনি চাপ দিলেন, একটু গর্ত হয়ে গেল, ডিপ্রেশন হয়ে গেল, ইনডেন্ট হয়ে গেল, ওইটার উপর বেস করে তার কতটুকু স্ট্রেংথ সেটা বের করা। এটা হচ্ছে আপনার এখানে দেখেন পিরামিড হার্ডনেস, গ্রিনেল হার্ডনেস, রকওয়াল হার্ডনেস। আবার স্ক্র্যাচ হার্ডনেস টেস্ট আছে, টেস্ট করে ডাইনামিক হার্ডনেস টেস্ট আছে ইমপ্যাক্ট দিয়ে, রিবাউন্ড হার্ডনেস টেস্ট আছে, রিবাউন্ড অফ এ ফলিং, মানে একটা বল যদি ফেলবে তাহলে উপরে উঠে যাবে, রিবাউন্ড সেটার উপর মানে রিঅ্যাকশনের উপর বেস করে। একটু আগে যে রিবাউন্ড হ্যামার বললাম, উইথ হ্যামার, ওইটা। তো যাই হোক, আমাদের মূলত ইনডেন্টেশন হার্ডনেস টেস্ট যে টাইপের, ওই টাইপের টেস্ট আমরা করি। এবং এটার মধ্যে আবার বিভিন্ন প্রকার আছে, পিরামিড হার্ডনেস, গ্রিনেল হার্ডনেস, রকওয়াল হার্ডনেস। আমরা রকওয়াল হার্ডনেস টেস্টার আছে আমাদের ল্যাবে, এটা দিয়ে টেস্ট করব। আমাদের ল্যাবটা হবে রকওয়াল হার্ডনেস টেস্ট। পিরামিড হার্ডনেসের ব্যাখ্যা দিল, এখানে চাপ দিলে এখানে কতটুকু গর্ত হয়ে গেল এটা দেখা যাচ্ছে, ছবি ইমেজটা দেখা যায় যে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল, তারপরে এখান থেকে কিভাবে হার্ডনেস নাম্বার বের করবে, এগুলো এটা আমাদের লাগবে না। ডায়মন্ডের পিরামিড, এটা ডায়মন্ডের পিরামিড দিয়ে চাপ দেওয়া হয়। ডায়মন্ড অনেক শক্ত, সেজন্য মেটাল থেকে অনেক শক্ত, সেজন্য ডায়মন্ড দিয়ে চাপ দিলে মেটালের মধ্যে এরকমই হবে। একটু হোল্ড করেন।
শুনতে পাচ্ছেন? জি স্যার। জি জি স্যার। তারপরে ব্রেনেল হার্নেস, এটা এরকমই, চাপ দেবে, চাপ দিলে এই বলের মাথাটা এখানে ঢুকে যাবে, এটার উপর বেস করে ক্যালকুলেশন আছে, এখান থেকে হার্নেস বের করা যায়। তারপরে হচ্ছে রকওয়েল হার্নেস, এটা হচ্ছে আমরা টেস্ট করব। রকওয়েল হার্নেস টেস্টার মেশিনটা দেখতে এরকম, মেশিনটা এরকম, এখানে হচ্ছে এই ইয়ে করে এই স্পেসিমেনটা, যেমন ধরেন এটা স্পেসিমেন, এই যে এটা স্পেসিমেন, তার উপরে হচ্ছে এটা দিয়ে চাপ দিবে, এখানে চাপ দিলে গর্ত হয়ে যাবে, এটার উপর বেস করেই আর এখানে রিডিং আসবে, নাম্বার কত আসলো, রকওয়েল হার্ডনেস নাম্বার কত আসলো, সেটা ওইটা থেকে আমরা পরে স্ট্রেংথ বের করতে পারবো। এখানে দুই ধরনের ইনডেন্টার ইউজ করা হয়। মাথার মধ্যে যে এটা লাগানো থাকে এটাকে ইনডেন্টার বলে, যেটা চাপ দেয় মাথা থেকে। এই দুই টাইপের, একটা হচ্ছে 1/16 ইঞ্চ ডায়ামিটারের একটা মানে স্টিল বল, আরেকটা হচ্ছে আপনার ডায়মন্ড রেল, এটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে অ্যাপেক্সটা, মাথাটা মানে এরকম 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এখানে ধরেন মেটাল আছে, এখানে চাপ দিলে গর্ত হয়ে যাবে, বিষয়টা এরকম। তো দুইটা ইউজ করা হয়। সফটওয়্যার ম্যাটেরিয়ালের জন্য স্টিলটা অবশ্যই আপনার হাই কার্বন স্টিল হবে, আর মানে অনেক স্ট্রেংথের স্টিল হবে। আর হার্ডনেস মানে আরো বেশি হার্ডার ম্যাটেরিয়ালের জন্য ডায়মন্ড ব্রেল ইউজ করা হয় মাথার মধ্যে। এই দুই টাইপের ইন্ডেন্টার আছে। আমরা যদি ছবি দেখি এখানে, এই যে দেখেন আমাদের ল্যাবে হচ্ছে এই মেশিনটা আছে, এখানে একটা রিডিং আসে হার্ডনেস নাম্বার কত, এই যে এখানে স্পেসিমেনটা বসানো হয়, আর এখানে হচ্ছে ডায়মন্ড অথবা স্টিল বল এটা লাগানো থাকে, তারপরে চাপ দেওয়া হয়। চাপটা কিভাবে দিবে এখানে দেখেন, ইয়া আছে, এখানে দুইটা স্কেল আছে, একটা হচ্ছে 100 আর একটা হচ্ছে 150, আর এটা দিয়ে হচ্ছে চাপ দেওয়া হয়, চাপ দিলে তখন এটা চাপ দেয়, চেষ্টা করা হয়, এখানে রিডিং আসে। প্রথমে আমি যদি স্কেল চিন্তা করি, একটা স্কেল হচ্ছে বি স্কেল আর একটা হচ্ছে সি স্কেল, স্কেলটা এখানে চেঞ্জ করা যায় এবং এখানে দুইটা স্কেলের আলাদা আলাদা রিডিং আছে। আমি যে স্কেল ইউজ করব সেটার উপর বেস করে রিডিং দেখব। এখানে আমি ধরি বি স্কেল ইউজ করবো, তাহলে বি স্কেলের জন্য এখানে 100 লোড, টোটাল লোড হচ্ছে 110 প্লাস 90, 100 লোড। 100 লোডের জন্য কত রিডিং আসতেছে, তাইলে স্কেল বি থেকে রিডিং দেখবো এখানে। আর যদি 150 স্কেল সি স্কেল হয় তাহলে এখানে 150-র জন্য আমি এখানে সেট করব, লোড দিলে 150 লোড পড়বে, তারপর এখানে রিডিংটা দেখবো সি স্কেল থেকে। এই হচ্ছে ব্যাপার। লোডটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মাইনর লোড আর একটা হচ্ছে মেজর লোড। মাইনর লোডটা হচ্ছে আমি মেটালটা রাখলাম, তার উপরে এটাকে সেট করতে হবে, তাই না? এটাকে তো সেট করতে হবে। এখন এটা তার সাথে কি লেগে থাকবে নাকি একটু পরে থাকবে সেটা তো বোঝা যায় না, সেই জন্য ইনিশিয়ালি ফুল লোড দেওয়ার আগে 10 কেজি লোড দিয়ে নেওয়া হয় যাতে এটা সেট অবস্থায় থাকে, তারপরে 90 কেজি বা 140 কেজি লোডটা দেওয়া হয়। তাহলে প্রথমে ইনিশিয়ালি সেট করার জন্য যে লোডটা লাগে এটাকে বলা হচ্ছে মাইনর লোড, এফ নট। তারপরে হচ্ছে মেজর লোড দেওয়া হয়। টোটাল লোড হচ্ছে বি স্কেলে 100 আর সি স্কেলে 150। কোশ্চেন আছে এখানে কারো? স্যার হুম, স্যার ওই যে কখন 100 আর কখন 150 দিব এটা আরেকবার বলুন স্যার। আচ্ছা, এটা হচ্ছে স্টিল বল ইউজ করব যখন 100 দিব স্টিল বল ইউজ করব, আর যখন 150 দিব তখন ডায়মন্ড ব্রেল ইউজ করব। এবং 100 কখন দিব, যখন মেটালটা খুব মানে সফটওয়্যার মেটাল,
বা ম্যাটেরিয়াল, আর যখন হার্ডার হবে তখন ডায়মন্ড বেল ইউজ করব এবং 150 লোড দেবো। ক্লিয়ার না বিষয়টা? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা কিভাবে কাজ করে এটা দেখি। এই রকওয়েল হার্ডনেস, এখানে ধরেন বলটা আছে, প্রথমে মাইনর লোড দিলাম, মানে এখানে কত কেজি, 10 কেজি লোড দিলাম। লোড দিলে সে একটু ইনডেন্টেশন হবে, তার মধ্যে সে বি পয়েন্টে চলে গেল, কিছুটা গর্ত হয়ে গেল না, ডিপ্রেসড হয়ে গেল না মাঝখানে, ওকে। তাহলে 10 কেজিতে কিছুটা তো হবে, তাহলে এটা ধরি বি পয়েন্টে আসলো। তারপরে মেজর লোডটা চাপায় দেব, মাইনর লোড তো থাকবেই, তার সাথে মেজর লোড, তাহলে টোটাল লোড এখানে কত হবে, 100 হবে। 100 হওয়াতে সে চলে যাবে ডিতে, ডি লেভেলে চলে যাবে, এতটুকু করতে হয়ে যাবে। তাহলে প্রথমে ছিল উপরে, তারপরে 10 দেওয়াতে বিতে আসলো, তারপরে চলে গেল ডিতে। তারপরে কি করব, মেজর লোড, মানে মেজর লোডটাকে আবার তুলে দিব। তুলে দিলে কি হবে, সে আবার কিছুটা ফেরত আসবে। ওই যে তার মধ্যে ইলাস্টিসিটি তো আছে, তাই না, পুরাটাই তো প্লাস্টিক না, তাহলে কিছুটা ফেরত আসলো, ফেরত এসে সে কোথায় আসবে, আর এ আসবে। তাহলে ফাইনালি তার ডিফ্লেকশনটা কত হইল, ফাইনালি হইল টপ থেকে আর পর্যন্ত। এই এই ইনডেন্টেশনের জন্য হার্ডনেস নাম্বার কত সেটা ওই রিডিং এ গেজের মধ্যে দেখাবে, সেই ভ্যালুটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে রকওয়েল হার্ডনেস টেস্টার দিয়ে আমরা যে টেস্ট করি, সেই যে নাম্বারটা পাই, নাম্বারটাকে বলা হয় রকওয়েল হার্ডনেস নাম্বার। এখন রকওয়েল হার্ডনেস নাম্বার হচ্ছে এরকম, রকওয়েল হার্ডনেস নাম্বার এভাবে লিখি না, রকওয়েল হার্ডনেস নাম্বার হচ্ছে, যদি বি স্কেলে ইউজ করি তাহলে আর বি, আর সি স্কেলে ইউজ করলে আর সি। রকওয়েল হার্ডনেস নাম্বার ইউজিং স্কেল বি, রকওয়েল হার্ডনেস নাম্বার ইউজিং স্কেল সি, বিষয়টা হচ্ছে এরকম। তো এই হার্ডনেস নাম্বার পেলে সেখান থেকে আমরা ম্যাটেরিয়ালের স্ট্রেংথ জানতে চাবো, কিন্তু ম্যাটেরিয়ালের স্ট্রেংথের সাথে রকওয়েল হার্ডনেস নাম্বারের সরাসরি রিলেশন নাই। আর সেজন্য আমাদের যেটা করতে হবে, রিলেশনশিপ তৈরি করব অন্য আরেকটা হার্ডনেস নাম্বারের সাথে, সেটা হচ্ছে ব্রেনেল হার্ডনেস নাম্বার। ব্রেনেল ব্রেনেল হার্ডনেস নাম্বারকে আমরা বলি ব্রেনেল হার্ডনেস নাম্বার, বিএইচএন বা বিএন, ব্রেনেল নাম্বার, বিএন লেখা যায়, ওইটাতে আলাদা কোনো স্কেলের বিষয় নেই। তো ব্রেনেল হার্ডনেস নাম্বারের সাথে রকওয়েল হার্ডনেস নাম্বারের একটা রিলেশন আছে। তাহলে দেখেন, আমরা রকওয়েল হার্ডনেস নাম্বার বের করলাম ল্যাব থেকে, তারপর একটা রিলেশনের মাধ্যমে ব্রেনেল হার্ডনেস নাম্বারে সেটাকে কনভার্ট করলাম, এবং সেখান থেকে পরবর্তীতে ব্রেনেল হার্ডনেস নাম্বারের উপর বেস করে আমরা টেনসাইল স্ট্রেংথ বের করতে পারি। এটার একটা রিলেশন আছে। তার মানে রকওয়েল হার্ডনেস নাম্বারের সাথে সরাসরি টেনসাইল স্ট্রেংথের রিলেশন করা যায় না, সেই জন্য আমরা যেটা করি, ব্রেনেল হার্ডনেস নাম্বার কনভার্ট করি, তারপরে ব্রেনেল হার্ডনেস নাম্বার থেকে টেনসাইল স্ট্রেংথে কনভার্ট করি। এখন আপনারা কোশ্চেন করতে পারেন, তাহলে রকওয়েল হার্ডনেস নাম্বার টেস্ট করার দরকার কি, ব্রেনেল নাম্বার টেস্ট করতাম আমরা, তাইলে আরো ভালো হতো। এখন আমাদের যে মেশিন, ওই মেশিনটা হচ্ছে রকওয়েল হার্ডনেস টেস্টার, আমাদের ব্রেনেল হার্ডনেস টেস্ট করার মেশিন ল্যাবে নাই, সেই জন্য আমাদের এটা করতে হচ্ছে। এখানে বুঝতে অসুবিধা হচ্ছে কারো? না স্যার। না স্যার। আচ্ছা, এখন দেখেন রিলেশনটা কি, রকওয়েল হার্ডনেস নাম্বার যদি বি স্কেলে 35 থেকে 100 এর মধ্যে হয়, তাহলে ব্রেনেল হার্ডনেস নাম্বার হবে এটা। যদি রকওয়েল হার্ডনেস নাম্বার সি স্কেলে 20 থেকে 40 এর মধ্যে হয়, তাহলে ব্রেনেল হার্ডনেস নাম্বারের সাথে তার রিলেশন হবে এটা। আর যদি সি স্কেলে 41 বা তার বেশি হয়, তাহলে ব্রেনেল হার্ডনেস নাম্বারের ফর্মুলা
বের করার ফর্মুলা হচ্ছে এটা। এই তিনটা রিলেশন দেওয়া আছে, এরকম আরো অনেক রিলেশন আছে। আমাদের এই এক্সপেরিমেন্টে এই তিনটার বেশি দরকার নাই, সেই জন্য এখানে তিনটাই দেওয়া আছে, অন্য কোনো নাম্বারের জন্য দেওয়া নেই। হইতে পারে রিনেল নাম্বার 20 স্কেলে 35-এর কম, তখন কি করবেন? তখন এই ইকুয়েশন ইউজ করা যাবে না, অন্য ইকুয়েশন থাকবে। তো আমাদের এই রেঞ্জের মধ্যে থাকে, সেই জন্য এই তিনটা ইকুয়েশনই এখানে দেওয়া আছে। আমরা যে ধরনের মেটাল ইউজ করবো টেস্টের জন্য সেটার ক্ষেত্রে। এখন দেখেন এই রিলেশনটা, এখানে ব্রিনেল নাম্বার তো পেয়ে গেলাম এই রিলেশন থেকে, রকাল নাম্বার থেকে। এখন চলে আসবো স্ট্রেংথে। এখন দেখেন বিভিন্ন ধরনের মেটালের জন্য টেনসাইল স্ট্রেংথের সাথে ব্রিনেল নাম্বারের রিলেশন আছে। যেমন ধরেন 1 নাম্বার, হিট ট্রিটেড অ্যালয় স্টিল উইথ ব্রিনেল নাম্বার 250 থেকে 400 যদি হয়, সেক্ষেত্রে ব্রিনেল নাম্বারের সাথে 0.42 গুণ দিলে টেনসাইল স্ট্রেংথ কেএসআই এর পাওয়া যাবে। টেনসাইল স্ট্রেংথ কেএসআই পাওয়া যাবে। For heat treated carbon steel as rolled, normalized or annealed, সেক্ষেত্রে 0.43 গুণ দিলেই হচ্ছে ব্রিনেল নাম্বারের সাথে। মিডিয়াম কার্বন স্টিল যদি হয় তাহলে 0.44 গুণ দিলেই হবে। আর মাইল্ড স্টিল যদি হয় তাহলে 0.46 গুণ দিতে হবে। নন ফেরাস যদি হয়, মানে নন ফেরাস মানে আয়রন থাকবে না, এরকম অ্যালয় যদি থাকে, সেক্ষেত্রে ব্রিনেল নাম্বারকে 2 দিয়ে ভাগ দিয়ে -2 করলেই হয়ে যাবে। এই হচ্ছে রিলেশন। আমরা কি কি ম্যাটেরিয়াল ইউজ করব সেটার উপরে বেস করে এখান থেকে কোনটা ইউজ করতে হবে সেটা নিব। আমরা দেখি কি কি ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। আমাদের এখানে অবজেক্টিভ হচ্ছে প্রথমে রকাল হার্ডনেস নাম্বার বের করব, তারপরে ব্রিনেল হার্ডনেস নাম্বারে কনভার্ট করব রকাল থেকে, তারপরে আলটিমেট টেনসাইল স্ট্রেংথ বের করব ওই যে ব্রিনেল হার্ডনেস নাম্বারের সাথে এই টেনসাইল স্ট্রেংথের যে রিলেশন আছে সেটা দিয়ে। তারপরে এই যে এইগুলো তো ইনডিরেক্ট ভাবে করতেছি, সরাসরি তো ডিস্ট্রাকশন নাই, সেজন্য আমরা করব কি, দুইটা স্যাম্পল নিয়ে এটা ডিস্ট্রাকটিভ টেস্ট করব, ওই যে 2 নাম্বার টেনশন টেস্ট করছিলাম সেটার মতো করে এটার সাথে ডিস্ট্রাকটিভ টেস্টের সাথে ওই রেজাল্টটাকে ম্যাচ করানোর চেষ্টা করব। তাইলে আমরা বুঝতে পারবো যে ডিস্ট্রাকটিভ টেস্টের রেজাল্ট কত আর আমাদের নন ডিস্ট্রাকটিভ মানে হার্ডনেস টেস্ট অফ মেটাল থেকে যে টেস্টটা, এই টেস্ট থেকে আমরা যেটা পাই সেটা কম্পেয়ার করব। আমাদের স্পেসিমেন হচ্ছে 4 ধরনের: ব্রাস, মাইল্ড স্টিল, হাই কার্বন স্টিল, কাস্ট আয়রন। এটা হচ্ছে ব্রাস, হাই কার্বন স্টিল, মাইল্ড স্টিল, কাস্ট আয়রন, এই 4 ধরনের স্পেসিমেন, এগুলো নন ডিস্ট্রাকটিভ টেস্ট করব। এখন এই 4টারই আবার ডিস্ট্রাকটিভ টেস্ট করব না, ব্রাসের জন্য করব আর মাইল্ড স্টিলের জন্য করে এই দুইটার সাথে এই দুইটার রেজাল্ট কম্পেয়ার করলাম, দেখলাম যে এখানে হার্ডনেস নাম্বার থেকে টেনসাইল স্ট্রেংথ পাইলে কত পাইলাম, আর এখানে সরাসরি টেস্ট করে টেনসাইল স্ট্রেংথ কত পাইলাম। একইভাবে মাইল্ড স্টিলের জন্য এটা করব, তাইলে কম্পেয়ার করা যাবে। এখন কোনটাতে রেজাল্ট ভালো আসবে ডিস্ট্রাকটিভ টেস্টে, তাহলে ডিস্ট্রাকটিভ টেস্ট থেকে যদি নন ডিস্ট্রাকটিভ টেস্টের ভ্যালু অনেক বেশি দূরে চলে যায়, তাহলে বুঝতে হবে ভ্যালুটা ভুল হয়েছে। এবং ডিস্ট্রাকটিভ টেস্ট যেটা, নন ডিস্ট্রাকটিভ টেস্ট যেটা করব হার্ডনেস টেস্ট, সেখানে কিন্তু মিনিমাম 3বার করে টেস্ট করতে হবে একটা। এবং আমি এক জায়গায় যে ফুটা করব, তারপরে আরেক জায়গায় ফোটা করব, এই একটা থেকে আরেকটার দূরত্ব কিন্তু মেনটেন করতে হবে। দেখে নেই কত ইকুইপমেন্ট দেখি। রকাল হার্ডনেস টেস্টার যেটা বলছিলাম, এখানে স্পেসিমেন, এখানে হচ্ছে ইন্ডেন্টার থাকবে, এখানে স্পেসিমেন থাকবে, এখানে হচ্ছে স্কেল কন্ট্রোল করা হবে, আর এখানে লোডটা দেওয়া হবে, আর এটাতে হচ্ছে রকাল নাম্বারটা রিডিংটা নেওয়া হবে। এই
আচ্ছা, ইউনিভার্সাল টেস্টিং মেশিন কেন দরকার? ওই যে আমরা ডিস্ট্রাকটিভ টেস্ট করব, এখানে টেনশন দেব, ওইটার জন্য লাগবে, কারণ এটার সাথে তো এটা কম্পেয়ার করবো সেই জন্য। আর হচ্ছে স্লাইড ক্যালিপার্স, ডাইমেনশন গুলো নেওয়ার জন্য। এটা শুধু ইয়ার জন্য, ডিস্ট্রাকটিভ টেস্টের জন্য। নন ডিস্ট্রাকটিভ টেস্টে তো স্যাম্পল এই যে এইগুলো আছে, এইগুলোর তো আর ডাইমেনশনের দরকার নেই, ওটা জাস্ট সারফেসের মধ্যে লোড দেওয়ার ব্যাপার, সো এটা মেজার করার দরকার নেই। আর স্লাইড ক্যালিপার্স, আচ্ছা একটা পেজ থেকে আরেকটা পেজ তো ডিসটেন্স হবে, এই যে এখানে লেখা, ধরেন এটা এখানে একটা টেস্ট করলাম, তারপরে আরেকটা এই ডায়ামিটার। ডায়ামিটার মানে এখানে যে ইনডেন্টেশন হবে, যতটুকু এরিয়া ডিপ্রেসড এরিয়া যতটুকু হবে, এখানেও একটা ডায়ামিটার পাওয়া যাবে। এই ডায়ামিটার 3 টাইমস ডায়ামিটার ডিস্টেন্সে টেস্ট করতে হবে, সেন্টার টু সেন্টার। মোটামুটি আমরা এত চিন্তা না করে আন্দাজ করেও করতে পারবো, একটু দূরে দূরে। কাছাকাছি হয়ে গেলে তখন রেজাল্ট ভুল রেজাল্ট দিবে। এই যে এখানে কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি স্যার। হ্যালো, এটা কি ঠিক হইলো? এটা না স্যার। 3 টাইমস ডায়ামিটার দূরে আছে এটা? না স্যার, এটা আরো ঠিক বেশি হয়নি, মনে হয়। আরো একটু বেশি দূরে টেস্ট করা উচিত ছিল, তাই না? তার মানে এখান থেকে জি যে রেজাল্ট আসবে, রেজাল্টটা সঠিক হবে। ডেটা শিট, এই 4 ধরনের ম্যাটেরিয়াল, ব্রাশ, মাইল্ড স্টিল, হাই কার্বন স্টিল, কাস্ট আয়রন, অ্যাপ্লাইড লোড। এটাতে অ্যাপ্লাইড লোড হচ্ছে 100, 100, 150, 150। এই দুইটা হচ্ছে সফটার, এই দুইটা হচ্ছে হার্ডার। তাহলে এটা বি স্কেল, এটা বি স্কেল, এটা সি স্কেল, এটা সি স্কেল। ইন্ডেন্টার কি হবে? 1/16 ইঞ্চ স্টিল বল, আর এটা হচ্ছে 120 ডিগ্রি ডায়মন্ড ড্রেল। ঠিক আছে, এখন 3বার ডেটা নিব, রকওয়াল নাম্বার 3বার করে নিব প্রত্যেকটার জন্য, তারপরে অ্যাভারেজ করব। তারপরে হচ্ছে এই রকওয়াল নাম্বার থেকে ব্রিনেল নাম্বারে কনভার্ট করব। এখন ধরেন রকওয়াল নাম্বার এখানে আসলো, পঁয়তাল্লিশ আসলো, তাহলে কি করব? এখানে খেয়াল করেন, এটা কিসের জন্য, কোন স্কেলে করা হচ্ছে? 20 স্কেলে স্যার, এটা সি স্কেল। টি স্কেল। স্কেল। তাহলে রকাল নাম্বার কত আসলো? 45। সি স্কেল, আর সি সমান সমান 45। তাহলে আমরা ব্রিনেল নাম্বারে কনভার্ট করতে যাই। ব্রিনেল নাম্বার কোনটা হবে? তো 25,000 ডিভাইডেড 100 মাইনাস আরসি। রাইট, এটা হবে, তাই না? জি স্যার, এটা হবে। এই তো, তাহলে তো বুঝেই গেছেন যে কি করতে হবে। এভাবে আমরা ব্রিনেল নাম্বারে কনভার্ট করে ফেলবো, এখান থেকে এখানে। তারপরে হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে বিয়ে করব। যেমন ধরেন ব্রিনেল নাম্বার হচ্ছে
হাই কার্বন স্টিলের জন্য ধরে 250 সেট, ঠিক আছে? 250 হাই কার্বন স্টিল কিসের জন্য? হাই কার্বন স্টিল। সেক্ষেত্রে আপনার এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে টেনসাইল স্ট্রেংথ বের করতে হবে, টেনসাইল স্ট্রেংথ F5। তাহলে ফর্মুলাটা কি হবে? কোনটা হবে? So 0.43 into Brinell number. 0.43। জি স্যার। ঠিক আছে, এটা এটা ইউজ করতে পারবো। 0.43। মিডিয়াম কার্বন হলে 0.44 আর মাইল্ড স্টিল হলে 0.46। স্যার কাস্ট আয়রনেরটা কোনটা হবে? আপনার যে টপিক ছিল কাস্ট আয়রন না? জি আচ্ছা, আয়রন আছে এখানে। কিন্তু সবই স্টিলের না, ট্রিটেড কার্বন স্টিল, স্টিল। এক নাম্বারটা ইউজ করেন, ফিনাল নাম্বার ওই রকমই থাকবে। স্যার ব্রাশ মেটালের জন্য স্যার ওটা তো লাস্টেরটা। লাস্টেরটা নন ফেরাস। ব্রাশের জন্য ধরেন ফিনাল নাম্বার আসলো আপনার ধরি 60, তাহলে কি করবো বলেন? 60/2 -2। জি স্যার। হ্যাঁ, তার মানে কত আসে? 28 স্যার। তাই না? জি স্যার। ওইভাবে করলে তার মানে আজকে যা বললাম বিষয়টা কি ক্লিয়ার হচ্ছে আপনাদের? স্যার হ্যাঁ বলেন। স্যার আমার স্যার ক্যালকুলেশনটা আমি বুঝতে পারিনি স্যার, আমার নেটওয়ার্ক ছিল না স্যার। আমার একটু মানে আমি আবার ঢুকছি স্যার, একটু আবার যদি বলা যায় স্যার তাহলে আমার একটু করতে সুবিধা হতো। ক্যালকুলেশন কিছুই না, ওই প্রথমে যেগুলো বললাম এগুলোই ওইখানে গিয়ে আবার বললাম, তাই না? ডেটা শিট, তাই তো? জি স্যার, ডাটা শিটটা স্যার। ওই যে অ্যাপ্লাইড লোড এই দুইটার জন্য 100, এইগুলোর জন্য 150, ইউজ স্কেল হচ্ছে বি সি, এটা হচ্ছে বল, আর এটা হচ্ছে ডায়মন্ড, হচ্ছে বল। আর ব্রিনেল নাম্বার রকাল নাম্বার নেবেন, মিন করবেন, তিনটার অ্যাভারেজ, তারপর এখান থেকে ব্রিনেল নাম্বার বের করবেন ফর্মুলা দিয়ে। যে তিনটা ফর্মুলা প্রথমে দেখাবে রিলেশনশিপ, ফর্মুলা বলতে কি এম্পিরিক্যাল রিলেশনশিপ, এটার উপর বেশি। রকাল নাম্বার যদি বি স্কেলে হয় তাহলে এটা, আর সি স্কেলে হলে এই দুইটা। এই হচ্ছে তারপরে ব্রিনেল নাম্বার পেয়ে গেলে এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে টেনসাইল স্ট্রেংথ বের করে ফেলবে। টেনসাইল স্ট্রেংথের জন্য এই রিলেশন, এটা হাই কার্বন স্টিল, এটা কাস্ট আয়রন, এটা মাইল্ড স্টিল, আর এটা হচ্ছে ব্রাশ। এই ঠিক আছে। জি স্যার। এখন আমরা ভিডিওটা দেখতে পারি, গ্রাফ লাগবে না এখানে। সাউন্ড না পাইলে আমাকে জানাবেন। সাউন্ড পাওয়া যাচ্ছে?
না স্যার। না স্যার। না স্যার। এই রাশেদ ভাই যে কথা বলতেছে সাউন্ড পাচ্ছেন না? না স্যার। না স্যার। না স্যার। পাচ্ছেন সাউন্ড? স্যার সাউন্ড শোনা যাচ্ছে না স্যার। না স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি না স্যার। না স্যার, শুনতে পাচ্ছি না স্যার। আচ্ছা আমি ক্লাসরুমে এটা আপলোড দিই, হ্যাঁ? তাহলে সবাই শুনতে পারবেন। চারটা দেওয়া আছে। স্যার হ্যাঁ বলেন। স্যার ওই যে অ্যাটেন্ডেন্স ফর্মটা কি মানে 21 তারিখে যে ফর্মটা দিয়েছেন ওটা পূরণ করবো মানে এক্সপেরিমেন্ট 5 এর? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার। এটা এই এখন যে টাইম দিলাম এই স্যার ওটা তো লাস্ট পূরণ টাইমে। করেছিলাম একবার, ওটা তো দেখাচ্ছে যে অলরেডি অ্যাটেন্ডেন্স করা হয়েছে। কোনটা? মানে যেদিন দিছিলেন ওই দিন ইয়ে করছিলাম স্যার। ওই দিনকার ক্লাস নেই তাই না? জি স্যার ওই দিন আমরা তো স্যার ওই দিন দিয়ে দিছি, ভাবছি যে আসছে দিয়ে দিছি, পরে তো ক্লাস নেওয়া হয় নাই স্যার। এখন তো রেসপন্স হয়ে গেছে ওখানে স্যার দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যারা দিয়ে দিচ্ছেন তাদেরটা দিতে হবে না, যারা দেননি তারা দেবেন। আর 6 নাম্বারটা কেউ দিয়ে দেন না, হ্যাঁ? স্যার স্বর্ণাম ছয় দিয়ে দিছি স্যার, ওই তো হ্যাঁ 6 নম্বর স্যার দিয়ে দিছি স্যার। কেন 6 নাম্বার তো হয় নাই ক্লাস? অনেক টাইম লাগে। আচ্ছা এখানে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আপলোড হতে থাকে। স্যার টেবিলটাতে একটু ডিস্ট্রাকটিভ টেস্ট এটা কিভাবে বের করবো স্যার? ও আচ্ছা, এটা হচ্ছে আমরা এমএস আর এডিটের জন্য আচ্ছা আপনার এই স্পেসিমেন দিয়ে করব। এটা টেস্ট করব এটা দিয়ে, বুঝছেন?
এই স্যার টেস্টের সি রেজাল্ট, স্কেলে হ্যাঁ বলেন। স্যার সি স্কেলে যদি মান 20 এর চেয়ে কম আসে তাহলে কোন ফর্মুলাটা ইউজ করব? আসবে না। স্যার A2 এর একটা মিন আর কি 19.67 আসছে। কত? 19.67 ওই 20 কাস্ট 20 এর আয়রনের। জন্য যেটা 20 ওটা এর জন্য যেটা সেটা ইউজ করেন। জি স্যার। আসার কথা না, কম আসছে না। স্যার আমাদেরও স্যার 19 স্যার আমার 19 আর 19 আসছে। স্যার আমাদের একটা 15 আছে স্যার। কত? 15.33 আচ্ছা ঠিক আছে, আসলে ওইটাই ধরেন, 20 থেকে 40 এর যেটা সেটা। ডেটাতে ভুল থাকতে পারে। নিচে ডেটা নেই, মাঝে মধ্যে অদ্ভুত লাগে না। স্যার ব্রিনেল নাম্বারের সাথে যখন স্যার আমি স্যার কথা বোঝা যাচ্ছে না। স্যার ব্রিনেল নাম্বারের সাথে যখন স্যার আমি স্যার ওই ব্রিনেল নাম্বারের সাথে যখন স্যার আমি এটা গুণ করবো স্যার কনস্ট্যান্টটা, তখন স্যার মানটা তো সরাসরি কে এসে আসবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আছে টেবিলে বলা আছে। এই যে দেখুন, এসআই লেখা আছে। স্যার ডিস্ট্রাকটিভ টেনসাইল স্ট্যান্ড এটা কিভাবে বের করবো স্যার? এটা তো ইয়া ওই ডিস্ট্রাকটিভ টেস্ট বোঝেন আপনি? জি স্যার, এটা মানে ইকুয়েশনটা স্যার দেওয়া নাই, আর ডায়ামিটারও তো স্যার আমাদের প্রোভাইড করে না, এই জন্য স্যার। মানে এটা কি ওই ভ্যালু দেওয়া নাই? জি স্যার, আমাদের ইয়েতে তো ভ্যালু দেওয়া নাই ডাটা টেবিলের উপরে। দেখি তো। পাঁচ নম্বর। এখানে তো কেএসআই এর দেওয়াই আছে, আর কি করবেন? যে ভ্যালু আছে এটার সাথে কম্পেয়ার করবেন। ভ্যালু দেওয়া আছে না? জি স্যার, স্যার আমার এখানে স্যার শো করতেছে না কেন ডি আর ওয়াই এর এটা ইকুয়েশনটা? স্যার আমাদের তো শো করতেছে না স্যার। ডাউনলোড না করলে শো করবে না, ডাউনলোড এখানে করতে হবে। ভ্যালু দেওয়া আছে তো, ডিস্ট্রাকটিভ টেস্টের ভ্যালুগুলো দেওয়া আছে না? ওয়ার্ড তো আপনার ডাউনলোড করে দেখতে হবে। স্যার এটা আমরা যেটা বের করব সেটা কি যেটা দেওয়া আছে এর সাথে কি কম্পেয়ার করতে হবে? হ্যাঁ, ডিস্ট্রাকটিভ টেস্টের সাথে কম্পেয়ার করবেন। ডিস্ট্রাকটিভ টেস্টটা তো আমরা 2 নম্বর এক্সপেরিমেন্টে একটা করলাম না? টেনশন টেস্ট অফ টেনসাইল স্ট্রেন টেস্ট করলাম না আমরা মাইল স্টিলের? জি স্যার। জি স্যার। ওই রকম সেম ওইটার মতো দেখাই। জি স্যার, বুঝছি তো। এই যে এখানে দেখেন স্যাম্পল স্পেসিমেন গুলো দেখেন, এই মাইল স্টিলটাই কিন্তু আমরা টেস্ট করছি 2 নম্বর এক্সপেরিমেন্টে। আমরা যদি 2 নম্বর এক্সপেরিমেন্টে যাই, এই যে দেখেন সেম এটাই তো টেস্ট করলাম। বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যালো? না স্যার।
হ্যালো স্যার। জি বলুন। স্যার 5 নাম্বার এক্সপেরিমেন্টের অ্যাটেন্ডেন্সের জায়গাটাতে স্যার ঢুকছি, দেখাচ্ছে যে ইউনিট পারমিশন। কেন, সমস্যা কি? সবাই তো করতে আচ্ছা, আর পারতেছে। একটু আর একটু তোমার দিতে পারতেছি না তোমার আর। গুগলে সম্ভবত অন্য অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে, একটু ও আচ্ছা দেখো। আচ্ছা, লাগবে দেখি আমি। ইউএপি। আর কারো কোনো কোয়েশ্চেন? কিছু বলতেছেন নাকি? আমি শুনতে পাচ্ছি না কিন্তু। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন। স্যার ওই যে স্যার কাস্ট আইডেন্টিটি কি অ্যাভারেজ নাম্বারটা আমরা হ্যাঁ, কাস্ট আইডেন্টিটি স্যার যেটা মানটা ওইটাকে আমরা 2 দিয়ে ধরে নেবো, আমাদের তো এভারেজ এটা 9.6 এর মাসে। এই অন্য কেউ কি কিছু বুঝতে পারছেন? না স্যার, ওর কথা কি মানে সাউন্ড হচ্ছে ওয়ার একটা। না, শুধু মাইক অফ করে এবং অন করো, সাউন্ড সমস্যা হচ্ছে। স্যার এখন শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ বলেন। স্যার আমি বলতেছি কি স্যার, ওই যে আমাদের কাস্ট আয়রনের এটার মানটা কি স্যার ওই 20 ধরে নেবো, আমাদের তো এভারেজ নাম্বারটা 19.6 আসছে, এটা বলতেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ ধরে নেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এতক্ষণ লাগে এটা আপলোড হতে? আমার এখানে নেটের কি সমস্যা? না না স্যার, আমার এখানে নেটের সমস্যা স্যার, আমি গ্রামে তো স্যার নেটের প্রবলেম হচ্ছে। না না, আমার এখানে যে আপলোড করতে টাইম লাগে, সাউন্ড পায় না কেউ। এখন তো আবার পান কিনা? পাচ্ছেন? না স্যার। না স্যার। স্যার ব্রাশের জন্য তো নন ফেরাসটা নিব নাকি? হ্যাঁ হ্যাঁ, নন ফেরাস। আর স্যার কাস্টের জন্য তো সবার উপরেরটা। হ্যাঁ, কাস্ট আয়রনের জন্য তো সবার উপরেরটা নিব না, 250 টু 400। কাস্ট আয়রন উপরেরটা। সাউন্ড ছাড়াই দেখেন, আপলোড হইলে তো দেখতে পারবেন আবার।
এই 5 নাম্বারটা চলে গেছে, আপনারা ভিডিওটা দেখেন। হ্যালো, জি স্যার। জি স্যার। 7 মিনিট ভিডিও, আমি 10 মিনিট পরে আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করতেছি। 10-12 মিনিটের মধ্যে হয়তো দেখে ফেলতে পারবেন, ঠিক আছে? না, নেট থাকলে এমনি দেখতে পারবেন, ডাউনলোড করতে হবে। একটা প্যারা হয়ে গেল, এর আগের গুলো তো শোনা যাচ্ছিল, তাই না? হ্যালো, ইয়েস স্যার। এখন শোনা যাচ্ছে না কেন বুঝলাম না। পাইছেন এক্সপেরিমেন্ট? জি স্যার, 5 পাইছি। ছয় নাম্বারটা কে কে ফিল আপ করছেন অ্যাটেন্ডেন্স শিট? স্যার আমি স্যার মোহাম্মদ রাব্বি মিয়া স্যার 84। আমি স্যার আমি স্যার স্যার আমি স্যার 91 33 স্যার। 91 স্যার আমিও 68। ডিলিট করে দিছি, নাই, ওটা কাউন্ট হবে না, নতুন করে দেব, ঠিক আছে? ঠিক আছে স্যার, 5 নাম্বারটা স্যার আগে করে ফেলছি গত পরশুদিন স্যার, এটা স্যার। যেটা দিয়ে দিচ্ছে আগে ওটা থাকবে। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ছয় নাম্বার নতুন করে দেবো আবার পরে। ভিডিওটা দেখেন, দেখতে পাচ্ছেন কেউ ভিডিও এখন পর্যন্ত? জি স্যার, আমি দেখতেছি স্যার। জি স্যার। দেখেন।
হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ দেখছেন আপনারা ভিডিও? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এটা করেন। এক্সপেরিমেন্টের ভ্যালু কত আসে বলেন আমাকে বের করে। আর কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার একটু যদি নন ডিস্ট্রাকটিভ আর সেমি ডিস্ট্রাকটিভে একটু ডিফারেন্সটা যদি বলতেন। আমরা যে টেস্ট করলাম এখন, এই যে এক্সপেরিমেন্ট করলাম, এটাকে কি বলে? নন ডিস্ট্রাকটিভ। হ্যাঁ, নন ডিস্ট্রাকটিভ মানে কোনো প্রকার ক্ষতি হবে না স্পেসিমেনের, তাই না? সামান্য একটু ডিপ্রেসড হয়ে গেল, কিন্তু এটা কিন্তু আবার ইউজ করা যাবে চাইলে। বিষয়টা এরকমই। গাড়ির কোনো পার্টস এনেও আপনি টেস্ট করে ফেলতে পারবেন এভাবে, আবার টেস্ট করে গাড়িতে আবার লাগাই দিতে পারবেন, ভেঙে ফেলতে হবে না টেস্ট করার জন্য। আর ডিস্ট্রাকটিভ যেটা, সেটা হচ্ছে আমরা আগে যেটা করলাম, আগের এক্সপেরিমেন্ট গুলো যেগুলো ভেঙে ফেললাম এক্সপেরিমেন্ট করে। সেমি ডিস্ট্রাকটিভ হলো আপনার ওই যে কনক্রিটের কোর নিয়ে কলাম থেকে বিম থেকে বলছিলাম, শুনতে পাইছিলেন তখন? জি স্যার। হ্যাঁ, ওইটা কিছুটা ক্ষতি হবে, পুরোপুরি ক্ষতি হবে না। একটা কলামের সাইজ ধরেন 20x20, ওইখান থেকে 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি কোর যদি নেই, ওই কলামের খুব একটা ক্ষতি হবে না, কিন্তু স্ট্রেন তো জেনে গেলাম কনক্রিটের। বিষয়টা এরকম। কনক্রিটের সিলিন্ড্রিক্যাল কোর টেস্ট যেটা, এটা হচ্ছে সেমি ডিস্ট্রাকটিভ। কোর কেটে নিয়ে টেস্ট করা। জি স্যার, বুঝছি। স্যার কম্পেয়ারটা কিভাবে লিখব? হ্যাঁ, স্যার আপনি যে বলেন কম্পেয়ার করতে এমপিরিক্যাল ফর্মুলা আর ডিস্ট্রাকটিভ টেস্টের মধ্যে। হ্যাঁ, ডিস্ট্রাকটিভ টেস্টের ভ্যালু তো দেওয়াই আছে। হ্যাঁ স্যার, এমপিরিক্যাল ফর্মুলা ভ্যালুগুলো তো বের করছি। হ্যাঁ, তো এখন ওইটা বলবেন, ডেভিয়েশন থাকলে বলবেন, পার্থক্য হচ্ছে অনেক। ও স্যার থিওরি আকারে লিখবো? হ্যাঁ, ডিসকাশনে লিখবেন, ডিসকাশনে রেজাল্টটা কম্পেয়ার করবেন। ডিসকাশন কিভাবে লিখতে হবে এটার ইনস্ট্রাকশন দেওয়া আছে, দেখে। আর স্যার স্যাম্পল ক্যালকুলেশনে কি 4টাই দেখাতে হবে, যে ব্রাশ, মাইল স্টিল, কাস্ট আয়রন? একটা লাইন দেখাবেন শুধু। প্রত্যেকটা ক্যালকুলেশনের একটা করে এক্সাম্পল দিলেই হবে। সিমিলার টাইপের ক্যালকুলেশন যত আছে, একটা করে এক্সাম্পল দিলেই হবে। স্যার কিন্তু এটা ফর্মুলা তো ডিফারেন্স না? হ্যাঁ, একটা দেখাবেন, তাইলেই বুঝবো বাকিগুলো আপনি ফর্মুলা বসাইতে পারছেন। আপনাদের যদি সেমি ডিস্ট্রাকটিভ, নন ডিস্ট্রাকটিভ এসব টেস্টের আরো ইনফরমেশন জানতে চান, তাহলে আমি একটা রেফারেন্স দিতে পারি। রেফারেন্সটা আপনারা লিখে রাখেন। এসসিআই এর গাইডলাইন আছে। এইগুলোতে পাবেন বিভিন্ন ধরনের টেস্টের ব্যাখ্যা পাবেন। এগুলা কি স্যার পেজ নাম্বার? না, পেজ নাম্বার না, এটা হচ্ছে এই একটা স্ট্যান্ডার্ড বা মানে গাইডলাইন। এটা একটা আলাদা গাইডলাইন, এটা একটা আলাদা গাইডলাইন।
স্যার এগুলো তো স্যার আমরা দেখতে পারবো না স্যার, এগুলো তো স্যার টাকা লাগে স্যার। না না, এগুলো ফ্রি ডাউনলোড করা যায়। আচ্ছা আমার কাছে আছে, আমি দেখাই, হ্যাঁ চেহারা দেখাই। এই যে এখানে দেখেন সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যত কোড স্ট্যান্ডার্ড ম্যানুয়াল আছে এখানে আমার কাছে আছে। এসিআই মানে কি জানেন? স্যার আমেরিকান জি স্যার, আমেরিকান কম্পিউটার ইনস্টিটিউট। কনফিগ ইনস্টিটিউট। হ্যাঁ, অনেকগুলো গাইডলাইন আছে। এটা যদি দেখি 214R গাইড টু ইভালুয়েশন অফ স্ট্রেংথ টেস্ট রেজাল্টস অফ কনক্রিটের স্ট্রেংথ রেজাল্ট কিভাবে ইভালুয়েট করবে সেটা। 228 in place method to estimate concrete strength. Concrete strength কিভাবে টেস্ট করা যায়? Rebound number, penetration resistance, pull out test, break off number, UPV যেটা বলছিলাম, ultrasound pulse velocity, maturity method, cast in place cylinder, এরকম বিভিন্ন ধরনের টেস্ট আছে। এগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া আছে। এসটিএম এরিয়াও দেওয়া আছে, তার সাথে লিংক করা, যে এসটিএম টেস্টের যে প্রসিডিউর আছে এখানে এটা আলাদা করে দেওয়া আছে। কিভাবে টেস্ট করতে হবে, এটা হচ্ছে রিবাউন্ড হ্যামার বলছিলাম না? জি স্যার। রিবাউন্ড হ্যামার, পুল আউট টেস্ট মনে হয় এটা, পেনিট্রেশন টেস্ট, বিভিন্ন টেস্টের ব্যাখ্যা আছে। পুল আউট টেস্ট মনে হয়, পুল আউট টেস্ট এটা টান দিয়ে ভেঙে ফেললে স্ট্রেংথ কত বের করা যায়, এরকম আর কি বিভিন্ন টেস্ট। এছাড়াও আপনারা নেটে সার্চ দিলে যে নন ডিস্ট্রাকটিভ টেস্ট কনক্রিটের জন্য অথবা মেটালের জন্য অথবা যে কোনো ধরনের মানে ম্যাটেরিয়ালের জন্য আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন। এসিআই এর আরো অনেক কোড আছে। কনক্রিট কোর কিভাবে নিতে হয়, কিভাবে রেজাল্ট পাওয়া যায়, এগুলো বলা আছে। আপনারা এই টেস্টগুলোর ইমেজ দেখতে পারেন গুগলে, তাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যার ভিডিওটা স্যার দেখছি স্যার, বাট ভিডিওতে মাইনর লোডটা যে স্যার দিচ্ছে, মানে ওইটা স্যার মানে ডায়াল গেজটা বোঝা যাচ্ছে না তো স্যার, তার কারণে একটু স্যার বুঝতে সমস্যা হচ্ছে আর কি, যে আসলে না মাইনর লোড দেখার কিছু নাই। ওইটা ওই ডান পাশে যে ইয়াটা আছে ওইখানে চাপ দিলেই 10 কেজি লোড চলে আসবে, বুঝছেন? স্যার ডান দিকেরটা স্যার মেজর লোড দিল না স্যার, প্রথমে নিচের যে ডায়ালটা ওইটা ঘুরায় স্যার 10 দিল, তারপরে বলতেছে স্যার যে না এটা ঘুরায় তো উপরে তুললো, উপরে তুলে ম্যাটেরিয়াল মানে এটা সেট করলো, তারপরে ডান পাশে একটা আছে ওইটাতে মাইনর লোডটা দেওয়া যায়, দেওয়ার পরে মেজর লোড দিতে হবে। মানে কি স্যার, মানে যেটা দিয়ে মেজর লোড দেয় সেটা দিয়ে মাইনর লোড দেওয়া যায় স্যার? রাইট, ওইটা দিয়ে সবকিছু লোড কন্ট্রোল করে, ওইটা দিয়ে ডান পাশে একটা ইয়া আছে।
বি স্কেল সি স্কেল যেটা বলছিলাম না, ওইখানে জি 10 জি কেজি প্রথমে দেওয়া যায়, তারপরে 90 কেজি অথবা 140 কেজি। বুঝতে পারছি স্যার। ঠিক আছে। আর ডায়াল গেজ যেটা আছে ওইটাতে তো রিডিং আসবে, হার্ডনেস নাম্বার আসবে, আর কিছু না। ফাইনালি যে ভ্যালুটা আসবে আর কি। মানে আর কি স্যার ওই যে মানে রিডিংটা কিভাবে নিচ্ছে ওইটা স্যার, যেহেতু স্যার মানে আর কি আমার বোঝার কোনো ওয়ে নাই, ওটা একটু বোঝা গেলে আর কি ভালো হইতো স্যার। না, রিডিংটা হচ্ছে আপনার ওই যে গেজের মধ্যে দুইটা স্কেল আছে, একটা বি স্কেল একটা সি স্কেল। তারপর কাটাটা যে দিকে যাবে ওই রিডিংটা রিড করলেই হয়ে যাবে 0 থেকে। খুবই সিম্পল। বুঝতে পারেন নাই? জি স্যার। দুইটা স্কেল তো, দুইটা দুই কালার দিয়ে দেওয়া। তো আপনার যদি বি স্কেলে লোড দেন তাহলে রিডিংটা বি স্কেলের জন্য কি কালার সেই কালারের জন্য রিডিংটা নিতে হবে। আমরা যেমন স্লাইড ক্যালিপারসে নিচে উপরে দুইটা স্কেল না, একটা হচ্ছে ইঞ্চিতে আর একটা মিলিমিটারে। আপনি যেটাতে নেবেন ওইটাতে নিতে হবে, এরকম আর কি বিষয়টা। 150-র জন্য আলাদা আছে, 100-র জন্য আলাদা আছে স্কেল। দুইটা স্কেলই আলাদা আছে। যেমন ইমপ্যাক্ট টেস্টে আপনারা দুইটা স্কেল করলেন না, 100 এবং 240, ওইখানেও দুইটা স্কেল ছিল, এরকমই বিষয়টা। বুঝছেন আমার কথা? জি স্যার। এখন আপনারা বলবেন লোড আমি কম দেই বেশি দেই, একটা স্কেল হলেই তো হয় না, এখানে ব্যাপার আছে। এখন আপনারা যখন স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকছেন তখনই প্রবলেমে পড়ছেন। যেমন ধরেন প্রথমে অনেকগুলো কাছাকাছি পয়েন্ট চলে আসে, লাস্টের দিকে অনেক দূরে দূরে চলে আসে, তখন গ্রাফে ওইগুলো অ্যাডজাস্ট করা ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? জি স্যার। তো আমরা যদি প্রথমে যেগুলো কাছাকাছি চলে আসে ততটুকু ডাটাকে যদি আলাদা একটা গ্রাফে আঁকি, তখন ওইটাকে আরো সুন্দরভাবে এক্সপ্রেস করা যাবে না, অ্যাকুরেট ভাবে? হ্যাঁ। বিষয়টা এরকমই। এখন আপনি এজন্য মানে যেটা কম সেটাকে আলাদা স্কেলে রাখা, যেটা বেশি এটাকে আলাদা স্কেলে রাখা, তাইলে ইররের পরিমাণ কমে যায়, সেজন্য এরকম স্কেল আলাদা আলাদা করা হয়। এটাই হচ্ছে উদ্দেশ্য। জি স্যার। কেউ কি করতে পারছেন? কমপ্লিট করতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার হয়েছে। দেখান তো দেখি একজন, মেহেদী হাসান পলাশ, আপনি দেখান। আচ্ছা স্যার দেখাচ্ছি, একটু ছবি তুলে নিই। আমি প্রেজেন্টেশনটা অফ করে দেই, আপনারা দেখান দেখি। রিফাত তাহসিন, এরপরে আপনি দেখাবেন। জি স্যার। স্যার দেখা যাচ্ছে? না, মনে হয় দেখা যাবে। আচ্ছা স্যার। হ্যাঁ দেখা যাচ্ছে, একটু বড় করেন। $39, $46, $48, $76 অনেক কম আসে না এম্পিরিক্যাল ফর্মুলায় 2 নম্বরটা? জি স্যার। এত কম।
স্যার এম্পিরিক্যাল ডিফারেন্স ফর্মুলাগুলো ডিফারেন্স কনজারভেটিভ তো অনেক থাকে। হিউজ। হ্যাঁ, এম্পিরিক্যাল ফর্মুলা তো ওইখানে অনেক কনজারভেটিভ থাকে রিলেশনগুলো, বুঝছেন? আমি জি স্যার। আমি প্রেজেন্ট করি একটা স্লাইড যেটা আমি দেখাইছিলাম একটু আগে। দেখতে পাচ্ছেন? জি জি স্যার। জি স্যার। আমার এটা কি শো করে প্রেজেন্ট? হ্যাঁ জি স্যার, শো করতেছে। এখানে দেখেন একটা গ্রাফ আছে, গ্রাফ আছে না একটা? জি জি স্যার। এই গ্রাফের মধ্যে দেখেন গ্রিনেল হার্ডনেস নাম্বারের সাথে টেনসাইল স্ট্রেংথের রিলেশন আছে। এই যে একটা স্ট্রেট লাইন, তাই না? জি জি স্যার। মোটামুটি রিলেশনটা হচ্ছে এরকম, আলটিমেট টেনসাইল স্ট্রেংথের সাথে গ্রিনেল হার্ডনেস নাম্বারকে 2 দিয়ে ভাগ দিলে যা হবে এরকম কাছাকাছি। এগুলো 0.5 এর কাছাকাছি দেখেন সবই। এখন দেখেন বিষয়টা, অনেক স্ক্যাটার ডেটা আছে না, অনেক দূরে দূরে ডেটা আছে না। জি স্যার। হ্যাঁ এখন এই ডেটা যদি আপনার চলে আসে তাহলে তো ডেভিয়েশন আসবেই, তাই না? জি স্যার। এটাই হচ্ছে ব্যাপার। এই কারণে হতে পারে। এই জন্য আপনি যদি একই টেস্ট 50 বার করেন, মানে কম্পেয়ার করার জন্য, যেটা 46 আর 76 আসলো না কত আসলো, যদি এটা 50 বার করতেন তাহলে 50 বার কম্পেয়ার করলে দেখা যেত যে কাছাকাছি ভ্যালু পাইতেন আরো। হয়তো বা এটা একটা স্ক্যাটার একটা ভ্যালু, সেই জন্য অনেক ডেভিয়েশন দেখাচ্ছে আর কি। এই জন্য একটা টেস্ট করে কম্পেয়ার করা যায় না আসলে, বুঝছেন? অনেকগুলো টেস্ট করলে কম্পেয়ার করা সহজ হয় যে আসলে কোনটা ঠিক আছে। ক্লিয়ার না বিষয়টা? বুঝতে পারেন নাই? জি স্যার, বোঝা গেছে স্যার। 10টা টেস্ট করলেন, এর মধ্যে দেখা যাবে 2-3টা ভ্যালু অনেক দূরে আসছে, পার্থক্য বেশি, বাকিগুলো কাছাকাছি থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি যে মেটাল ইউজ করলাম, ওই মেটাল একটা এক ফরম্যাটে বাজার থেকে কেনা, আরেকটা আরেক ফরম্যাটে বাজার থেকে কেনা। আমি যদি একই সোর্স থেকে দুইটা স্পেসিমেন বানাই তারপরে টেস্ট করি, তখন দেখা যাবে আরো কাছাকাছি হবে। এটা হতে পারে যে দুই ম্যানুফ্যাকচারার তৈরি করছে, সেক্ষেত্রে এটাতেও তো ঝামেলা থাকতে পারে, তাই না? জি স্যার। তো এগুলো হচ্ছে আপনারা ডিসকাশনে লিখতে হবে, যত যে যা জানেন সেটাই টু দা পয়েন্টে লিখবেন। আমি তো বলেই দিলাম অনেক কিছু। স্যার আমাদের এখানে স্যার মানে ব্রাশের ক্ষেত্রে দেখুন যে মানে মানে পার্থক্যটা স্যার বেশি না, 39 আর 44, কিন্তু মাইল স্টিলের ক্ষেত্রে প্রায় অনেক বেশি, 27-এর উপরে। হ্যাঁ, এখন মাইল স্টিলে তাইলে হইতে পারে যে একটা বিএসআরএম এর আর একটা অন্য আর একটা কোম্পানি। এখন দেখা যাচ্ছে দুই কোম্পানির একটা ভালো অ্যাকুরেসি আছে আর একটার মধ্যে অ্যাকুরেসি কম, সেই জন্য তার রেজাল্ট হয়তো কম দেখাচ্ছে বা বেশি দেখাচ্ছে, এরকম হতে পারে, যার কারণে ডেভিয়েশন চলে আসছে। এটা একটা ফ্যাক্টর। আবার ওই ফর্মুলা দিয়ে, এম্পিরিক্যাল ফর্মুলা আমরা যেটা করলাম সেটা থেকে ডেভিয়েশন হয়ে যেতে পারে, কোনো কারণে রিডিং এ আমরা ভুল রিডিং নিয়ে নিলাম, এটাও হতে পারে। অনেক কিছুই হতে পারে, অনেক তো সম্ভাবনা আছে, অনেক প্যারামিটার রিলেটেড, তাই না? জি স্যার। জি স্যার। রিফাত আসছেন, আপনি দেখান, দেখি আমরা।
জি স্যার দেখাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, একটু বড় করেন ওই অংশটা। $48, $77, $39, $44। আপনারও মোটামুটি একই কেস। হাই কার্বন স্টিলের স্ট্রেংথ অনেক বেশি না, 250 উপরে। স্যার এখানে একটু আমার একটু প্রশ্ন ছিল স্যার। হ্যালো স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। আপনারা জমা দিয়ে দেন, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। স্যার স্যার আমার একটু কোনো প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। হাই কার্বন স্টিলের স্যার যখন আমি বিএনটা বের করতেছি তখন স্যার 2000 দিয়ে ওপরে স্যার 2000 হবে না? বুঝে নাই। যেহেতু আমার স্যার আরসি নাম্বারটা আসলে 60.67 কত আসে? স্যার আরসি নাম্বারটা আসলে স্যার 60.67। বুঝি নাই আপনার কথা। তাহলে স্যার বিএন স্যার সূত্রটা একটু স্যার ক্লিয়ার করে নিতেন স্যার, মানে আমার সাথে স্যার একটু ভুল হচ্ছে, আমার মনে হচ্ছে কেন যেন আমার ভুল হচ্ছে, এই জন্য হ্যাঁ, কোনটা ভুল হচ্ছে বলেন। হাই কার্বন স্টিল। হ্যাঁ হাই কার্বন স্টিলের কত স্কেল, কোনটা বি না সি? সি স্যার। সি স্কেল, তাহলে সি স্কেল ইউজ করেন। কত নাম্বার কত? নাম্বার হচ্ছে 60.67 স্যার। কত? মানে 60.67। মানে 60-এর উপরে, তাই তো? জি স্যার, জি স্যার 60-এর উপর। তাহলে লাস্টের ইকুয়েশনটা ইউজ হবে 25,000/100 মাইনাস আরসি। আচ্ছা আমি তাহলে ভুল করছিলাম, আমি 20,000 দিচ্ছিলাম তো এই জন্য। থ্যাংক ইউ স্যার। না ঠিক আছে, আর কে যেন বললেন? স্যার হ্যাঁ বলেন। স্যার এই এক্সপেরিমেন্টে তো কোনো গ্রাফ, না গ্রাফ নাই। হ্যাঁ স্যার, তো যদি আমি প্রেজেন্টেশনে কোনো গ্রাফ দিতে চাই তাহলে কি স্যার ব্রিনেল হার্ডনেস নাম্বার আর আলটিমেট টেনসাইল স্ট্রেন্থ এই দুইটার কোনো গ্রাফ দিতে পারবো? আপনারা যা খুশি দিতে পারবেন, সমস্যা নাই। মানে এক্সপেরিমেন্ট রিলেটেড যে কোনো গ্রাফ দিতে পারবো? হ্যাঁ সমস্যা নেই। আপনারা যা পড়াইলাম এর বাইরেও যদি কোনো নলেজ থাকে, এগুলো আমাদের সাথে শেয়ার করতে চান স্টাডি করে, সমস্যা নেই।
কিন্তু এই এক্সপেরিমেন্ট জি গুলো স্যার রিলেটেড হওয়া লাগবে আর কি। জি স্যার হ্যাঁ স্যার আজকের ক্লাস রেকর্ডটা একটু স্যার মানে দ্রুত দিলে ভালো হতো স্যার। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ক্লাস রেকর্ডটা অফ করে দেই, তাই না? জি স্যার।